ভাগ্য পরিবর্তন, এই পরিবর্তনটা কখন খারাপ হবে এটা আমরা কখনোই বলতে পারি না। কেউ ধনী থেকে গরিব হবে এবং কেউ গরিব থেকে ধনী হবে। আজকে আমরা এমনই একটি কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি। হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন আপনারা? বিডি রাত মুভির এক্সপ্লেনেশন শেষে আজকের পর্বে আমরা একটি কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আমরা দেখব যে একজন লোকের কিভাবে ধনী থেকে গরিব হয়েছিল এবং আরেকজন লোক কিভাবে গরিব থেকে ধনী হয়েছিল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিই, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুভির শুরুতে আমরা একজন খুনিকে দেখতে পাই, যে কিনা এখানে রাস্তার মাঝখানে একটি লোককে খুন করে ফেলে। আসলে এই খুনের নামটি হচ্ছে চই নামের এই লোকটি এমন ভাবে খুন করে যে সেটা কেউ বুঝতেই পারে না। তার খুন করার ধরন একেবারেই অন্যরকম। তো সে খুন করে এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এখান থেকে আমাদের কাহিনী শিফট একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তখনই তার দরজায় কেউ কড়া নাড়ে এবং সে তার দরজাটি খুলে দেখে যে এখানে তার বাড়ির মালিক এসেছে। সে এসে বলে যে তুমি আমার 6 মাসের ভাড়া দেন, তুমি এখন আমাকে 6 মাসের ভাড়া দিবে। তো এটি শুনে সে ঘাবড়ে যায় এবং তার বাড়ির অবস্থা দেখে তার বাড়িওয়ালা অনেক বকাবকি করতে থাকে, বলে যে এটি কি ওর বাড়ির অবস্থা। তো এরপরে সে এটি শুনে রাগান্বিত হয়ে যায়। এরপরে সে ভাবে যে সে তার আগের বাড়িটি পরিষ্কার করবে, এরপরে সে গোসল করবে এবং এরপরে সে আত্মহত্যা করতে যাবে। এই ছেলেটির নাম হচ্ছে জিসাং আসলে একজন অভিনেতা হয়েছিল, কিন্তু তার কোনো যোগ্যতা না থাকার কারণে সে অভিনেতা হতে পারেনি। এরপর জিসাং পাবলিশ ওয়াশরুমে গোসল করতে যায় এবং এখানে চইকে দেখতে পায়। সে দেখতে পায় যে চইয়ের এখানে সে হাত ধুচ্ছে এবং তার পাশে একটি ঘড়ি রাখা হয়েছে অনেক দামি এবং সেখানে অনেক টাকা রয়েছে। তো এরপরে সে ভাবতে থাকে আমি যদি এরকম বড়লোক হতাম তাহলে অনেক ভালো হতো। তো এরপরে সে সেটা পরিকল্পনা করতে থাকে। তো এরপরে তার পায়ের নিচে একটি সাবান পড়ে এবং চই নামে যে লোকটি ছিল সে এখানে মাথায় আঘাত খেয়ে এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে জিসাং ভাবতে থাকে যে এর সমস্ত কিছু যদি আমি নিয়ে নিই তাহলে তো আমি বড়লোক হয়ে যাব। তো এরপরে তার লকারের চাবিটি সে পাল্টে নেয় সেই চইয়ের সাথে সেই জিসাং। তো এরপরে সে তার লকারটি খুলে তার সমস্ত জামা কাপড় এবং সমস্ত টাকা পয়সা এখান থেকে সেই জিসাং নিয়ে নেয় এবং জিসাং নিয়ে বাইরে চলে আসে। সে প্রথমে তার মালিকিনের কাছে যায় এবং মালিকিনের কাছে গিয়ে তার সমস্ত পাওনা টাকা তাকে বুঝিয়ে দেয় এবং আগামী অনেক মাসের টাকা দিয়ে দেয় তার কাছে। তো এরপরে সে এখানে অনেক ভাব নিতে থাকে। এরপরে সে তার পকেটে হাত দিয়ে দেখতে পায় যে এখানে একটি গাড়ির চাবি রাখা রয়েছে। তো এরপরে সে চাবিটি নিয়ে নেয় এবং চাবিটি নিয়ে সে তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। তো তার বান্ধবীর সাথে যখন দেখা করতে যায় তার বান্ধবী এখানে জানায় যে আমার সামনের মাসে বিয়ে। এরপরে সে মন খারাপ করে ওখান থেকে চলে আসে। আসলে তার বান্ধবীকে অনেকদিন ধরে পছন্দ করত। আসলে সে এখানে বুঝতে পারে যে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় না। তো এরপরে সে পরিকল্পনা করে ফেলে যে তার সমস্ত টাকা তাকে সমস্ত কিছু দিয়ে দিবে। এরপর সে হাসপাতালের পথে রওনা হয় এবং হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে পৌঁছে গিয়ে সে তার চইয়ের জিনিসগুলো রেখে সে তার নিজের জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। যখনই সে তার জিনিসগুলো নিতে যায় এখানে চই তার হাত পেরে ধরে। সে এখানে ভয় পেয়ে যায় এবং চই বলে যে আমি নাকি জিসাং, এখানকার লোক এসে আমাকে বলে গিয়েছে তুমি জিসাং এবং আমাকে এখান থেকে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হবে, তুমি কি আমাকে চিনো? তো এরপরে বলে যে না, আমি তো তোমাকে চিনি না, আমি আসলে এই হসপিটালের একজন লোক যে কিনা তোমার জিনিসপাতি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এরপরে সে এখানে তাকে কিছু বুঝিয়ে এখান থেকে এসে চলে যায়। তো এরপর আমাদের কাহিনী শিফট হয় এবং চইকে ছেড়ে দেওয়া হাসপাতাল থেকে। তার কাছে এতটাও পরিমাণে টাকা ছিল না যে সে এখান থেকে টাকা দিয়ে এখান থেকে বের হয়ে যাবে। আসলে তার হাসপাতালের বিল অনেক পরিমাণে হয়েছিল। তো এরপরে তার মাথার ভিতর কিছু পরিকল্পনা আসছিল না। তো এরপরে এখানে একটি মেয়ে আসে। মেয়ে এসে বলে যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি এবং আমি তোমাকে এই হাসপাতালে এনে ভর্তি করেছি। তো এরপরে সে সেই মেয়েটির কাছে বিনয়ের সুরে বলে যে তুমি কি আমাকে কিছু টাকা হাওলাত দিতে পারবে, আমি তোমাকে আমার বাসায় গিয়েই দিয়ে দেবো। তো এরপরে সেই মেয়েটি তাকে কিছু টাকা হাওলাত দিয়ে দেয় এবং এখানে তারকে সারিয়ে নেয়। তো এরপরে সেই মেয়েটি তাকে একা যেতে দেয় না, যদি সে টাকাটা নিয়ে চলে যায়। তো এরপরে সেই মেয়েটি তার সাথে তার বাসায় যাওয়ার পরিকল্পনা করে। তো এরপরে সে বলে যে তোমার বয়স কত? এরপরে সে তো বয়সও জানতো না যে তার বয়স কত। সে এখানে কাগজপাতি দেখে বলে যে আমার বয়স 40 বছর। তো এটি শুনে কিছুটা মেয়েটি অবাক হয়ে যায়, বলে যে এর বয়স যদি 40 বছর হয় তাহলে তারপরে এই মেয়েটি বলে যে আমার বয়স 40 বছর, তাহলে আমরা সমবয়সী। তো এরপর সে তার নিজের চেহারা দেখে বুঝতে পারে আমার বয়স কোনো মতে 40 বছর হতে পারে না। এরপর জিসাং ভাবতে থাকে যে সৃষ্টিকর্তা হয়তো খুশি হয়ে আমাকে এই জীবন উপহার দিয়েছে। তো এরপরে সে মাথা পেতে গ্রহণ করে নেয় এই জীবনটা। তো এরপরে সে সেনের বাসায় চলে যায়। সেনের বাসায় এসে তার কল্পনার থেকেও এটা বড় একটা বাসা ছিল। তো এটি দেখে সে অবাক হয়ে যায়, এরকমও বাসা থাকতে পারে। তো এটি দেখে সে অনেক খুশি হয়ে যায়। তো অন্যদিকে এখান থেকে আমাদের কাহিনী শিফট হয়ে আমাদেরকে সেনকে দেখানো হয়, যে কিনা জিসাং এর বাসায় চলে এসেছিল। জিসাং এর বাসাতে অবাক হয়ে যায় এবং এই মেয়েটি ভেবে নেয় যে সে আর তার টাকা কখনোই ফেরত পাবে না, তাকে এই টাকা যেভাবে তার কাছ থেকে উসুল করতে হবে। তো এখানে সে একটি করে থাকা একটি দড়ি দেখতে পায়। সে হয়তো ভেবেই নেয় যে আমি হয়তো এখানে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কি কামে আত্মহত্যা করবে সে এটা কোনোতেই ভেবে পাচ্ছিল না।
অন্যদিকে আমাদেরকে জিসানকে দেখানো হয় যে কিনা টিভি অন করেছে। টিভিতে আমাদেরকে প্রতিটা সময় একই চ্যানেল চলে আসছে। তো এটা আসলে সিসি ক্যামেরা অন হয়ে গিয়েছিল। এখানে দেখানো হয় যে একটি মেয়ে যোগা করছে। তো এরপরে জিসান এটি দেখতে থাকে আস্তে আস্তে বসে বসে। তো এরপরে আমাদেরকে কাহিনী শিফট হয়ে এখানে সেনকে দেখানো হয় যে কিনা প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞাসা ছিল যে আপনি কি আমাকে চেনেন। তো প্রতিবেশী হয়তো তাকে ময়লাওয়ালা ভেবে এখান থেকে দরজা আটকে দেয়। তো সে দেখতে পায় যে তার বারান্দা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। তো তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে চিনো। তো বারান্দা দিয়ে যে লোকটি হেঁটে যাচ্ছিল সে তাকে আলগা ফাপড় দেখায়। আলগা ফাপড় দেখানোর কারণে এখানে তাকে মারতে যায়। এখানে মারতে গিয়ে সে চেনের হাতে মার খেয়ে যায়। তো চেন এখানে অবাক হয়ে যায় যে আমার হাতে কি এটা শক্তি চলে এসেছে। তো এরপরে সে তো তার নিজের প্রতি সে অবাক হয়ে যাচ্ছিল। তো এখানে আমাদেরকে জিসানকে দেখানো হয় যে কিনা দেখতে পায় যে এখানে এই মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করছে। সে এখানে ভয় পেয়ে যায় এটি দেখে। তো সে পুলিশকে কল করার চেষ্টা করছিল। সে দেখে যে সেই মেয়েটি বেঁচে গিয়েছে এবং সে উঠে সে আবারও নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করছিল। তো এরপর আমাদের কাহিনী শিফট হয়ে যায়। এখান থেকে কাহিনী শিফট হয়ে আমাদেরকে সেনকে দেখানো হয় যে কিনা এখানে বসে কিছু একটা লেখছিল এবং তার ঘরটা অনেক পরিমাণে পরিষ্কার করে ফেলেছে। সে এখানে লেখছিল যে সে কিছু কিছু এক্সপার্ট হয়েছে। সে এখানে বলে যে আমি এখানে ছুরি চালানোতে এক্সপার্ট হয়েছি কারণ আমি ছুরি অনেক ভালো চালাতে পারি। এরপরে এই মেয়েটি সেনকে তার বাসায় নিয়ে আসে এবং তার মাকে বলতে থাকে মা এটা আজকে আমাদের নতুন রাঁধুনি। তো তার মা তাকে কাজে নিয়ে নেয়। এই মেয়েটি এটা করার কারণ হচ্ছে যাতে তার কাছ থেকে তার টাকাটা উসুল করে নিতে পারে। বলে যে এই লোকটি অনেক ভালো রান্না করে। তার মা তাকে কাজে নিয়ে নেয়। এখান থেকে আমাদের কাহিনী শিফট হয়ে এখানকে জিনকে দেখানো হয় যে কিনা এখানে অনেক টাকা পেয়েছিল তার রুমের মধ্যে এবং এখানে সে টাকাগুলো নিয়ে অনেক খুশি হয়ে যায় এবং এখানে সে একটা গুপ্ত রুম দেখতে পায়। সে যখন সেই রুমে প্রবেশ করে সে এখানে অনেক অস্ত্র দেখতে পায় এবং অনেক পাসপোর্ট এবং নকল আইডেন্টি কার্ড দেখতে পায়। সে এটা দেখে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে এবং সে এখানে অনেক পরিকল্পনা দেখতে পায় যে এরপরে কি দিয়ে কি করতে চলেছে। তো এরপরে সে ভেবে নেয় যে সেন একজন হয়তো সেন একজন পুলিশ অফিসার। তো সে এখানে কি করবে সে ভেবে পাচ্ছিল না। সে মনে করে হয়তো সেন এই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে কারণ দেওয়ালে এই মেয়েটার অনেক ছবি টানানো ছিল। তো সে এটা পরিকল্পনা করতেছিল, সে ভাবনা চিন্তা করতেছিল। সেখানে কিছু সিসিটিভি ফুটেজ দেখে এবং সে বুঝেই নেয় যে এই মেয়েকে সে বাঁচানোর চেষ্টা করছিল এবং সে বুঝতে পারে যে এই মেয়েটাই অ্যাপার্টমেন্টের কোনো একটা বিল্ডিংয়ে রয়েছে। সে এক এক করে সমস্ত বিল্ডিং খুঁজে ফেলে কিন্তু সে কোনো বিল্ডিংয়ে সেই মেয়েকে খুঁজে পায় না। তো এরপর সে সিসিটিভিতে এসে দেখতে পায় যে সেই মেয়েটি আবারও আত্মহত্যা করতে গিয়েছে এবং আত্মহত্যা করার সময় একটি সাউন্ড আসে উপর থেকে। সে ভেবেই নেয় যে এই মেয়েটি হয়তো উপরতলায় রয়েছে। তো এরপরে সে সেই মেয়েটিকে এখান থেকে উদ্ধার করে। সেই মেয়েটিকে যখন এখান থেকে উদ্ধার করে আমাদের কাহিনী এখান থেকে শিফট হয়ে যায়। দেখা যায় যে এই রাঁধুনিটা অনেক ভালো রান্না করছে। তার রান্নাকে এই শহরের মানুষ পুরো পাগল হয়ে গিয়েছে। তার রান্না করার জন্য লাইন লাগিয়ে দিচ্ছে। তো এখানে সে ক্যালেন্ডার দেখে। তো ক্যালেন্ডার দেখে আমাদেরকে প্রথম পর্ব এখান থেকে সমাপ্ত করা হয়। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য আমাদের নেক্সট পার্টের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আপনারা যদি নেক্সট পার্ট না দেখেন তাহলে আমার করার কিছু নেই বন্ধুরা, কারণ আমার পক্ষে এত বড় ভিডিও এক্সপ্লেন করা মোটে গেলেও সম্ভব না। তো বন্ধুরা যারা যারা আমাকে ভালোবাসেন তারা একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন যাতে আমি আপনাদেরকে নিয়মিত এরকম ভিডিও দিতে পারি। এবং বন্ধুরা আমাদের এই পরবর্তী ভিডিওটা আসবে আজকে 9 তারিখ। আমাদের পরবর্তী ভিডিওটা পেয়ে যাবেন 11 তারিখ সকাল 11টার সময়।